গণহত্যার বিচার, সংস্কার শেষে নির্বাচন ও পণ্য মূল্য নিয়ন্ত্রণই সরকারের প্রধান লক্ষ্য, সচিবালয়ে আগুনের প্রতিবেদনে সন্তোষ। অগ্নিকাণ্ডের ঘটনার যে প্রতিবেদনটা দেয়া হয়েছে এটাতে সরকার সন্তুষ্ট। স্বৈরাচারের বিদায়ে সবার সামনে এখন মানবিক দেশ গড়ার পালা, ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে তারেক রহমান দ্রুত নির্বাচন দাবি। নতুন বছর হবে শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিচারের বছর বলেন চিফ প্রসিকিউটর, ট্রাইব্যুনালে আরও 4 প্রসিকিউটর নিয়োগ। সরকারি কর্মচারী ও রাজনীতিকদের দ্বৈত নাগরিকত্বের তথ্য চেয়ে দুদকের চিঠি, আনিসুল হকের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের মামলা। উদ্যোক্তা তৈরিতে আগামীতে সারা দেশে হবে বাণিজ্য মেলা, ঘোষণা প্রধান উপদেষ্টার, রপ্তানি বাড়াতে নতুন পণ্য উদ্ভাবনের তাগিদ। বছরের প্রথম দিনেই পাঠ্যপুস্তক বিতরণ, নতুন বই পেয়ে খুশি শিক্ষার্থীরা, সবাইকে দিতে না পারায় শিক্ষা উপদেষ্টার দুঃখ প্রকাশ। আমাদের বইগুলো ছাত্রছাত্রীদের হাতে যে এখনই সব দিতে পারা গেল না, এজন্য আমি তাদের অভিভাবকদের কাছে এবং তাদের কাছে আমার আন্তরিকভাবে আমার দুঃখ প্রকাশ করছি। এবং যুক্তরাষ্ট্রের নিউ অরলিয়ান্সে বর্ষবরণ জমায়েতে গাড়ি চাপা গুলি, অন্তত 10 জনের প্রাণহানি, অন্তত 30 চালকদের ধরতে অভিযানে পুলিশ। দর্শক সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। শুনছিলেন একেএসটিএম টিভার সংবাদ শিরোনামগুলো, সঙ্গে রয়েছে আমি তানজিয়া জুথি। অনেক দিন থেকে আমার ইচ্ছা ছিল যে গিটার শিখবো। আমি যেহেতু স্টুডেন্ট, একবারে এতগুলো টাকাও ম্যানেজ করা সম্ভব হবে না। জানতে পারলাম বাবার মাধ্যমে যে বিকাশে সেভিংস করা যায়। এটা সবথেকে ভালো লাগে যে কম অ্যামাউন্ট দিয়েই করা যায়। ক্যাশ আউট করতে গেলে কোনো চার্জ লাগে না। বিকাশ অ্যাপে ডিপিএস, টাকা জমায় সারা দেশ। এবার জানাবো বিস্তারিত। নতুন বছরে সরকারের 3টি প্রধান লক্ষ্য: জুলাই আগস্ট গণহত্যার বিচার, রাজনৈতিক মতৈক্যের মাধ্যমে সংস্কার নিশ্চিত ও রোডম্যাপ অনুযায়ী নির্বাচন করা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি ও নিত্যপণ্য দাম নিয়ন্ত্রণ রাখা। এমনটাই জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। নাশকতা নয়, বৈদ্যুতিক কারণেই সচিবালয়ে আগুনের সূত্রপাত, তদন্ত কমিটির এমন প্রতিবেদনে উপদেষ্টা পরিষদ সন্তুষ্ট বলেও জানান তিনি। বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন উপদেষ্টা। বিস্তারিত জানাচ্ছেন শিউলি রায়। গেল 25 ডিসেম্বর মধ্যরাতে লাগা আগুনে পুড়ে যায় সচিবালয়ের 7 নম্বর ভবন। মঙ্গলবার এই নিয়ে প্রধান উপদেষ্টার কাছে প্রাথমিক তদন্ত প্রতিবেদন দেয় উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি। এতে কোনো নাশকতা নয়, বৈদ্যুতিক লুজ কানেকশন থেকে আগুনের সূত্রপাত বলে জানানো হয়। 2টা তার জোড়া দিয়ে পেঁচাই একটা ট্যাপ দেই, এটা একটা অনিয়ম, এখান থেকে উৎপত্তি, এখান থেকে। এই নিয়ে প্রধান উপদেষ্টার তেজগাঁ কার্যালয়ে উপদেষ্টা পরিষদের সভায় বিস্তারিত পর্যালোচনা করা হয়। তদন্ত প্রতিবেদন ও সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে সন্তোষ প্রকাশ করেন উপদেষ্টা। বুধবার বিকেলে উপদেষ্টা পরিষদের সভায় এই তথ্য জানান পরিবেশ উপদেষ্টা। বলেন, প্রতিবেদন নিয়ে উপদেষ্টা পরিষদ সন্তুষ্ট, তবে আরও নিশ্চিত হতে আলামত বিদেশে পাঠানো হবে। বিশেষজ্ঞ যারা ছিলেন তারা আমাদেরকে একেবারে ক্লোজ আপে দেখিয়েছেন যে কিভাবে আগুনের সূত্রপাতটা হয়। পাঠানো হয়েছে যাতে সকল রকম সন্দেহের ঊর্ধ্বে আমরা উঠতে পারি। নতুন বছরে সরকারের গুরুত্বপূর্ণ লক্ষ্যের কথাও জানান উপদেষ্টা। বলেন, জুলাই গণহত্যার বিচার, সংস্কার নিশ্চিত করে রোডম্যাপ অনুযায়ী নির্বাচন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি ও নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে চেষ্টা চালাবে সরকার। বাংলাদেশের রাষ্ট্রীয় জীবনে সবসময় যে চ্যালেঞ্জগুলো থাকে সেগুলোও থাকবে। তার মধ্যে দুটো যেটা অন্তর্বর্তীকালীন সরকার মনে করে তারা প্রাধান্য দিচ্ছে, একটা হচ্ছে আইন শৃঙ্খলা, আরেকটা হচ্ছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম মানুষের ক্রয় ক্ষমতার ভিতরে রাখা। শেখ হাসিনার উপস্থিতিতে সরকার তার বিচার করতে চায় বলেও জানান পরিবেশ উপদেষ্টা। বলেন, নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে কিনা সেই সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। এই নিয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি সরকার। কোন দল নির্বাচন করবে না করবে এই প্রশ্নগুলোর উত্তর আসলে নির্বাচন কমিশনই দেবে। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা। মাফিয়া প্রধান পালিয়ে যাওয়ায় রাজনৈতিক দল ও জনগণের সামনে এখন মানবিক দেশ করার পালা, এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার রাজধানী ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ছাত্রদলের 46তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ভার্চুয়ালি অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। নতুন রাজনৈতিক দল গঠন স্বাভাবিক প্রক্রিয়া উল্লেখ করে তারেক রহমান বলেন, এটা নিয়ে বিন্দুমাত্র বিচলিত নয় বিএনপি। সংস্কার ও নির্বাচন দুটোই গুরুত্বপূর্ণ বলে জানান তিনি। বলেন, যারা জনগণের মুখোমুখি হতে ভয় পায় তারাই নির্বাচন নিয়ে
তালবাহানা করছে। এ সময় দ্রুত নির্বাচন দাবি করেন তারেক রহমান। ষড়যন্ত্র মোকাবেলা করে নির্বাচনে প্রস্তুতি নিতে নেতাকর্মীদের প্রতি আহ্বানও জানান তিনি। রাষ্ট্র, রাজনীতি এবং রাজনৈতিক দলের গুণগত পরিবর্তনের জন্য সংস্কার এবং নির্বাচন উভয়ই প্রয়োজন। অন্তর্বর্তীকালীন সরকার তাদের সংস্কার কিংবা গৃহীত পরিকল্পনায় অগ্রাধিকার নির্ধারণের ব্যর্থতার পরিচয় দিলে ষড়যন্ত্রকারীরা 2024 সালের গণ অভ্যুত্থানের স্পিরিট বিনষ্ট করার সুযোগ নেবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কাজ ত্বরান্বিত করতে আরও 4 জন প্রসিকিউটর নিয়োগ দিয়েছে সরকার। তারা হলেন আব্দুস সুবহান তরফদার, শহীদুল ইসলাম সর্দার, ফারুক আহমদ এবং হাসানুল বান্না। এদিকে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানিয়েছেন 2025 সাল হবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের মানবতা বিরোধী অপরাধের বিচারের বছর। বুধবার নতুন বছরের শুভেচ্ছা বিনিময় শেষে গণমাধ্যমের কাছে নতুন বছরেই বিগত 16 বছরের অপকর্মের বিচার সম্পন্ন করার আশাবাদ জানান তিনি। তাজুল ইসলাম বলেন, প্রধান বিচারপতির সম্মতির পরই মূল ভবন বিচারিক কাজ শুরু হবে। জুলাই আগস্টে মানবতা বিরোধী অপরাধের তদন্ত চলছে জানিয়ে তিনি বলেন, শেখ হাসিনাকে ফিরিয়ে আনা রাষ্ট্রীয় সিদ্ধান্ত, তবে বিচার কাজ এগিয়ে নিচ্ছে ট্রাইব্যুনাল। এদিকে 5 অগস্ট চানখারপুলে 5 জনকে হত্যা মামলায় পুলিশ কনস্টেবল সুজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। 2025 হবে বিচারের বছর এবং আমরা চেষ্টা করব 2025 সালের মধ্যে এই বিচার প্রক্রিয়াগুলোর একটা শুভ সমাপ্তি ঘটানোর জন্য। আগে যে আশাবাদ ব্যক্ত করেছি সেই আশাবাদ থেকে আমরা সরিয়ে আসিনি, সেটার মধ্যে আমরা আছি। আমরা আশা করছি এই বছর বিচারের বছর হবে। চাঁদাবাজির 2 মামলায় সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামকে 2 দিন করে মোট 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত আজ এই আদেশ দেন। কামরুল ইসলামকে সকাল 9টার পর কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এ সময় কামরাঙ্গীর চর থানায় করা চাঁদাবাজির 2টি মামলায় গ্রেফতার দেখানোর আবেদন জানায় পুলিশ। একই সঙ্গে মামলা 2টিতে 10 দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন জানানো হয়। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত প্রতিটি মামলায় কামরুল ইসলামের 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত 18 নভেম্বর গ্রেফতার হন কামরুল ইসলাম। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। বুধবার বিকেলে দুদক কার্যালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান মহাপরিচালক আবু হেনা মুস্তফা জামান। দ্বৈত নাগরিকদের তথ্য চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ সদর দপ্তর ও পাসপোর্ট অফিসে চিঠি দেয়া হয়েছে বলেও জানান তিনি। এদিকে দুর্নীতি অনিয়মের তথ্য প্রমাণের খোঁজে রাজুকে অভিযান চালিয়েছে সংস্থাটি। এ বিষয়ে আরও জানাচ্ছেন MA আজিম। পূর্বাচলে প্রবাসীদের জন্য বরাদ্দ করা প্লট জালিয়াতির মাধ্যমে বিক্রির অভিযোগ অনুসন্ধানে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন। সেখানে ভূমি বিভাগের পরিচালক মনির হাওলাদারের কাছে পূর্বাচলের তৎকালীন প্রকল্প পরিচালক উজ্জ্বল মল্লিক ও কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ জানান কর্মকর্তারা। এ সময় প্লট বরাদ্দের তথ্য সংগ্রহ করেন তারা। পূর্বাচল উপশহর প্রকল্পে প্রবাসী মালিকদের ছবি পাল্টিয়ে প্লট বিক্রি করা হচ্ছে এবং ভুয়া মালিক সাজিয়ে তাদের প্লটগুলো বিক্রি করা হচ্ছে এবং অনেক সময় দেখা যায় যে ফাইলও গায়েব করা হচ্ছে, ফাইল খুঁজে পাওয়া যাচ্ছে না। তো এই সংক্রান্ত অভিযোগের প্রেক্ষিতে আজকে আমরা এই অভিযানটা করছি। এদিকে দুদক কার্যালয়ে ব্রিফিং করেন মহাপরিচালক আবু হেনা মুস্তফা জামান। জানান 146 কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে মামলা করেছেন তারা। আনিসুল হক সাবেক মন্ত্রী, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, ঢাকার বিরুদ্ধে পাবলিক সার্ভেন্ট হিসাবে অপরাধমূলক অসদাচরণ এবং ক্ষমতার অপব্যবহার পূর্বক জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা রুজু করা হয়েছে। সাবেক এমপি শহীদুল ইসলাম বকুল ও তার স্ত্রীর বিরুদ্ধেও 30 কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করা হয়। এছাড়া দ্বৈত নাগরিকদের তথ্য চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ সদর দপ্তর ও পাসপোর্ট অফিসকে চিঠি দেওয়ার কথাও জানান দুদক মহাপরিচালক। গণকর্মচারী অথবা তাদের পোষ্যগণ কর্তৃক দ্বৈত নাগরিকত্ব গ্রহণের বিষয়ে ইমিগ্রেশন এবং পাসপোর্ট অধিদপ্তর সহ 3টি দপ্তরে
তথ্যাদি চেয়ে পত্র প্রেরণ করা হয়েছে। দুর্নীতির উদ্দেশ্যে সরকারি কর্মকর্তা ও রাজনীতিবিদরা দ্বৈত নাগরিকত্ব নিচ্ছে বলেও জানান এ কর্মকর্তা। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। 29তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় উদ্যোক্তা তৈরিতে আগামীতে দেশ জুড়ে বাণিজ্য মেলা করার ঘোষণা দেন তিনি। মেলায় তরুণ উদ্যোক্তাদের কাজে লাগানোর পাশাপাশি নতুন নতুন পণ্য উদ্ভাবনের মাধ্যমে রপ্তানি আরও গতিশীল করতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টা। আরও জানাচ্ছেন ফাহিম ইউসুফ। বুধবার পর্দা উঠল 29তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার। উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে রাজধানীর পূর্বাচলে মেলা উদ্বোধন করে ডক্টর ইউনূস তরুণ উদ্যোক্তাদের মেলায় বিনিয়োগের আহ্বান জানান। এই তারুণ্যের শক্তিকে উন্মোচিত করার, সুযোগ সৃষ্টি করার, তার মধ্যে আরেকটা বিষয় বারে বারে দৃষ্টি আকর্ষণ করি, মানুষ মাত্রেই উদ্যোক্তা, শ্রমিক না। শ্রমিকটা হলো একটা বিপথে চলে যাওয়া, এটা মানুষের পথ না। বাণিজ্য মেলা মানুষকে নিজের উদ্যোগ ও সৃজনশীলতাকে তুলে ধরার সুযোগ দেয় উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, সুযোগ কাজে লাগাতে, সেই সঙ্গে নতুন নতুন পণ্য উদ্ভাবনের মাধ্যমে দেশের রফতানিকে আরও গতিশীলে ব্যবসায়ীদের এগিয়ে আসার আহ্বান জানান। মানুষের পথ হলো সৃষ্টি করা, নিজের মনের মধ্যে যা আছে তা সৃষ্টি করা, অন্যের হুকুমে সৃষ্টি করা না। এটা হলো তফাৎ। একটা হলো অন্যের হুকুমে, একটা হলো নিজের উদ্যোগে, নিজের চিন্তায়, নিজের ভাবনায়, নিজের ফুর্তিতে। এই মেলা আমাদেরকে আবার সেই সৃষ্টির সুরসুরিটা দেয়। এই মেলা একটা সুযোগ দেয় একজনেরটা দেখে আরেকজনের মাথায় সুরসুরি দেওয়া। এই সুযোগটা যেন আমরা গ্রহণ করতে পারি। আমার মনে মনে যে মেলার ছক, সেটা হলো এগুলো তো থাকবেই, তার সঙ্গে আরো অনেক জিনিস থাকতে পারে। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন এবং রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ার হোসেন। এ সময় বাণিজ্য উপদেষ্টা রমজানের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার আশা ব্যক্ত করেন। অবস্থা থেকে দেশের অর্থনীতি পুনরুদ্ধারে আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে। আসন্ন রমজানে বাজারে পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে ইতিমধ্যে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। 2024-এর বিপ্লবের মূলমন্ত্রে উজ্জীবিত হয়ে মেধা ও যোগ্যতার ভিত্তিতে অন্তর্ভুক্তিমূলক ব্যবসায়িক উৎকর্ষতা অর্জনের জন্য সকল প্রয়োজনীয় ব্যবস্থা নিশ্চিত করা হবে। এবারের বাণিজ্য মেলায় বিশ্বের 7টি দেশের 11টি প্রতিষ্ঠান সহ মেলায় থাকছে 362টি স্টল ও প্যাভিলিয়ন। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানকে প্রাধান্য দিয়ে হবে জুলাই চত্বর, 36 চত্বর ও তারুণ্যের প্যাভিলিয়ন। ই টিকিটের ব্যবস্থা থাকায় প্রবেশপথে রয়েছে ভিন্ন ব্যবস্থা। প্রথমবারের মতো অনলাইনে বিভিন্ন ক্যাটাগরির স্টল বা প্যাভিলিয়ন স্পেস বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া মেলায় ক্রেতা দর্শনার্থীদের যাতায়াতের সুবিধার্থে বিআরটিসির ডেডিকেটেড বাস সার্ভিসের পাশাপাশি যুক্ত হয়েছে বিশেষ ছাড়ে উবার সার্ভিস। দেশীয় প্রতিষ্ঠানের পাশাপাশি ভারত, পাকিস্তান, তুরস্ক, সিঙ্গাপুর সহ 7টি দেশের 11 প্রতিষ্ঠান অংশ নেবে মেলায়। মাসব্যাপী এ মেলা সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত চলবে, আর সাপ্তাহিক ছুটির দিনগুলোতে চলবে রাত 10টা পর্যন্ত। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা। বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। তবে সব এলাকাতে সমানভাবে পৌঁছানো যায়নি পাঠ্যপুস্তক, খালি হাতে ফিরতে হয়েছে অনেককে। এজন্য দুঃখ প্রকাশ করেছেন শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ। 2.5 মাসে 441টি বই পরিমার্জন করা হয়েছে জানিয়ে তিনি বলেন, এবার অতিরিক্ত 6 কোটি 79 লাখ সহ 40 কোটির বেশি বই ছাপাতে হচ্ছে। আগামীতে বিদেশে পাঠ্যপুস্তক ছাপানো হবে না বলেও জানান উপদেষ্টা। সহকর্মীদের পাঠানো তথ্য ও ছবিতে সালমা জাহানের রিপোর্ট। বছরের প্রথম দিন সকালেই শিক্ষার্থীদের পদচারণায় মুখর স্কুল প্রাঙ্গণ। উদ্দেশ্য নতুন বই পাওয়া। সারা দেশের মতো পার্বত্য জেলার রাঙামাটির বিভিন্ন স্কুলে শ্রেণীভিত্তিক বই বিতরণ শুরু হয়েছে। বছরের শুরুতেই বই পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা।
আমার নতুন বই পেয়ে খুব ভালো লাগতেছে। আমি বই পেয়ে আমি অনেক খুশি। চট্টগ্রামের শিক্ষার্থীদের সঙ্গে বই উৎসবে সামিল হয়েছেন শিক্ষক অভিভাবকরাও। নতুন বছরের প্রথম দিন, তাই আনন্দটাও খানিকটা বেশি। নতুন বইয়ের ঘ্রাণে মাতোয়ারা রংপুরের শিক্ষার্থীরা। বাঁধভাঙা উচ্ছ্বাসে মেতে ওঠে শিক্ষক শিক্ষার্থীরা। আমারও খুব ভালো লাগছে বই দিতে পেরে, এত সুন্দর নতুন বইয়ের গন্ধই আলাদা। নতুন বইগুলো পেয়ে আমি অনেক খুশি হয়েছি। কবিতাগুলো আমার খুব পছন্দ হয়েছে। এই বই পেয়ে আমাদের বাচ্চারা সামনের দিকে এগিয়ে যায়, দেশের উন্নতি করে, জাতির উন্নতি করে। রাজশাহীতেও অল্প সংখ্যক শিক্ষার্থী বই পেলেও বেশিরভাগই ফিরেছেন খালি হাতে। হয়তো এক সপ্তাহের মধ্যে আমরা সকল বই পাবো এবং ছাত্রদের হাতে আমরা তুলে দিতে পারবো এবং আমাদের পূর্ণাঙ্গ শ্রেণী কার্যক্রম আমরা চালিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। এদিকে অন্যবারের মতো নতুন বছরের প্রথম দিনে সব শিক্ষার্থীর হাতে নতুন বই দিতে না পারায় দুঃখ প্রকাশ করেছেন শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ। প্রথম সমস্যাটা হলো তো যে আমরা বিদেশে বই ছাপাবো না, যেটা কথা বলা হয়েছে। শিক্ষাক্রম নতুন করা হয়েছে অনিবার্য কারণে, সেটা কিছু কারণ আছে। তাতে করে বইয়ের সংখ্যা বেড়েছে এবং যে সময় থেকে শুরু করা হয়েছে তখন সময় খুব কম ছিল, তার মধ্যে আবার অনেক পরিমার্জন করতে হয়েছে যাতে দলীয় রাজনীতি নিরপেক্ষভাবে। আড়াই মাসে 441টি বই পরিমার্জন করা হয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, এবার দশম শ্রেণীর আলাদা বই সহ অতিরিক্ত 6,79 লাখ বই ছাপাতে হচ্ছে। 2010 সাল থেকে বই উৎসবের মাধ্যমে শিক্ষাবর্ষের প্রথম দিন ঘটা করে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বই তুলে দেওয়া হয়। পরিবর্তিত পরিস্থিতিতে এবার তা সম্ভব হয়নি। সালমা জাহান, নিউজ ডেস্ক, দেশ টিভি। গণ অভ্যুত্থানে শহীদদের পরিবারকে জানুয়ারির মধ্যে 30 লাখ করে আর্থিক সহযোগিতা দেয়া হবে বলে জানিয়েছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। বুধবার এক সংবাদ সম্মেলনে ফাউন্ডেশনের আয় ব্যয়ের হিসাব তুলে ধরেন তিনি। জানান, সরকারি হিসাব অনুযায়ী জুলাই অগস্ট আন্দোলনে শহীদ 826 জনের মধ্যে 628টি পরিবারকে সহযোগিতা দেওয়া হয়েছে। এ সহযোগিতা আগামীতেও অব্যাহত থাকবে। প্রতিটি বিভাগে একটি করে অফিস স্থাপন করা হবে যাতে নিহত ও আহতদের পরিবারগুলোকে ঢাকায় আসতে না হয়। সরকারি অনুদান পেয়ে স্বচ্ছতার জন্য আহত নিহতদের হাসপাতালের চিকিৎসাপত্রে চিকিৎসকদের সত্যায়ন লাগবে বলেও জানান সার্জিস আলম। এখন পর্যন্ত আমাদের ফাউন্ডেশনে আর্থিক সহযোগিতা এসেছে 109 কোটি 20 লক্ষ। আমরা আমাদের জায়গা থেকে এখন পর্যন্ত আর্থিক সহযোগিতা প্রদান করেছি আমাদের যারা শহীদ পরিবার এবং আহত রয়েছেন তাদেরকে আমাদের জায়গা থেকে 47 কোটি 32 লক্ষ। আমাদের ফান্ডে এখন পর্যন্ত রয়েছে প্রায় 161 কোটি টাকার মতো। আমরা অলরেডি আমাদের ফাউন্ডেশন থেকে চেক হস্তান্তর করেছি 628 জনকে। 826-এর মধ্যে 628 অলরেডি আমরা দিয়ে দিয়েছি। আমিও তো টাকা রাখি কিন্তু আবার উঠেই খাই ফেলাই, তারপর ভিডিও দেখে একটা সেভিংস অ্যাকাউন্ট করে ফেললাম। বিকাশের মাধ্যমেই আমি টাকাটা ব্যাংকে জমাচ্ছি। অপচয় না করে আমরা যা রুজি রোজগার করি এটাকে আমাদের আসলে সঞ্চয় করা প্রয়োজন। বিকাশ অ্যাপে ডিপিএস, টাকা জমায় সারা দেশ। আপনারা দেখছেন সংবাদ সন্ধ্যা। 39তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভা করেছে জাতীয় পার্টি। বুধবার সকালে কেন্দ্রীয় কার্যালয়ে দলের প্রতিষ্ঠাতা HM এরশাদের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান কেন্দ্রীয় নেতারা। এ সময় দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। প্রথমে শ্রদ্ধা জানান দলের মহাসচিব মুজিবুল হক চূর্ণ। এ সময় দলের প্রেসিডিয়াম সদস্য নাজমা আক্তার এবং চেয়ারম্যানের উপদেষ্টা আজহারুল ইসলাম শামীম সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শ্রদ্ধা জানান জাতীয় পার্টির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও। শাসন ব্যবস্থা চলছে, এটাই যদি চলতে থাকে আমরা কেউই নিরাপদ নই। কে কখন কিভাবে যে আপনারা ফেসিবাদ হয়ে যাবেন বা ফেসিবাদের দোষর হবেন, তারপরে আপনাদেরকে পরপরের ব্যবস্থা করা হবে না, কেউ এটা নিশ্চিতভাবে বলতে পারছে না। তা কোনো সিস্টেম ঠিকমতো কাজ করতে দেখতে পাচ্ছি না। এটি আমাদের একমাত্র এখন আশঙ্কা। আমরা সামনের দিকে যাতে এই আশঙ্কা সত্যি না হয় তার জন্য আমরা চেষ্টা করে যাব। আমরা সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত আছি বর্তমান সরকারের সঙ্গে যে কোনোভাবেও, এবং আমাদেরকে সঠিকভাবে আপনারা মূল্যায়ন করেন, দেশের সব লোককে নিয়ে একটি গ্রহণযোগ্য আপনার নির্বাচনের ব্যবস্থা করেন।